জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তাই নিয়ে আয়োজন এখন চারদিক। সাথে আছি মাহফুজা রেফিন। এমনভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে যাতে ভবিষ্যতে আর খুনের রাজনীতি প্রতিষ্ঠিত হতে না পারে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালের সূচনা বক্তব্যে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা আরও বলেন, কোনো ব্যক্তির বিরুদ্ধে ক্ষোভ নয়, বিচার হবে তার অপরাধের। আইনি প্রক্রিয়ায় জুলাই আগস্টের হত্যাকাণ্ড সহ দীর্ঘ 15 বছরের গুম খুনের বিচার ট্রাইব্যুনাল শেষ করবে বলে আশা করেন তিনি। আর সূচনা বক্তব্যে চিফ প্রসিকিউটর বলেন, আসামির অনুপস্থিতি এবং তাকে ফিরিয়ে দিতে বিদেশি রাষ্ট্রের নির্লিপ্ততা ন্যায় বিচার নিশ্চিতে বাধা হবে না। পরে সূচনা বক্তব্যে চিফ প্রসিকিউটর বলেন, এই বিচারের মাধ্যমে প্রমাণিত হবে অপরাধী যতই ক্ষমতাশালী হোক কেউই আইনের ঊর্ধ্বে নয়। আসামিদের পলাতক থাকার বিষয়ে চিফ প্রসিকিউটর বলেন, আসামিদের অনুপস্থিতিতে বিচার মানেই ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে না এমনটি নয়। আসামিদের ফেরত পাঠাতে বিদেশি রাষ্ট্রের নির্লিপ্ততা ন্যায় বিচার নিশ্চিতে বাধা হবে না বলেও জানান চিফ প্রসিকিউটর। এর আগে গণহত্যার একমাত্র রাজসাক্ষী সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে হাজির করা হয়। প্রথম দিন সাক্ষ্য দিবেন অভ্যুত্থানে আহত হওয়া 2 জন। আর এই মামলায় মোট সাক্ষী 58 জন। কোনো ব্যক্তি যত উঁচু পদে আসীন হন না কেন কিংবা তার ছায়া যতই দীর্ঘ হোক না কেন, সে আইনের ঊর্ধ্বে নয়। আজ আমরা এই ট্রাইব্যুনালের কাছে নিবেদন করছি যেন দোষীদের সঠিক জবাবদিহিতা নিশ্চিত করা হয় এবং বিচার ব্যবস্থার প্রতি জনগণের আস্থা পুনরুদ্ধার করা হয় এবং গোটা বিশ্বকে এই বার্তা দেওয়া হয় যে অপরাধীরা যত বড়ই হোক তার জন্য বিন্দুমাত্র ছাড় থাকবে না। আসামির অনুপস্থিতিতে বিচার মানেই ন্যায় বিচার বঞ্চিত হওয়া নয়। এই ট্রাইব্যুনালের কার্যধারায় 2 জন আসামির অনুপস্থিতিতে বিচার কোনোভাবেই অপরাধীর জবাবদিহিতা নিশ্চিত করার জন্য বাধা হতে পারে না এবং হবে না। রাজপথে মিছিল করছিলেন, প্রতিবাদ করছিলেন, দাবি আদায়ের সংগ্রামে ছিলেন, তখন সেই সমস্ত মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে, ল্যাথেল উইপন ব্যবহার করা হয়েছে। আমরা এই অপরাধের বিচার চেয়েছি। পৃথিবীর ইতিহাসে যত স্বৈরশাসক আছেন তাদের যদি কোনো সমিতি করা হয়, সেই স্বৈরশাসকদের সমিতিতে নিশ্চিতভাবেই শেখ হাসিনা ওয়াজেদ সভাপতিত্ব করতে পারবেন। ঐতিহাসিক গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শাহবাগে ছাত্র সমাবেশ করছে ছাত্রদল। সেখানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকাল 3টায় সমাবেশ শুরু হলেও বেলা 11টা থেকেই সমাবেশে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। দেশের সব জেলা ও মহানগর থেকেও জড়ো হয়েছেন নেতাকর্মীরা। কেন্দ্রীয় নেতারা ধারণা করছেন সমাবেশে কয়েক লাখ নেতাকর্মীর সমাগম ঘটবে। সমাবেশ শুরুর আগে ছাত্রদল সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, ঐতিহাসিক 3 আগস্টকে স্মরণ করেই সমাবেশের ডাক দেয়া হয়েছে। গণ অভ্যুত্থানের পরে ছাত্র সংগঠনগুলোর মধ্যে ঐক্য ধরে রাখতে মূল ভূমিকা পালন করেছে ছাত্রদল। আগামীতে ছাত্রদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করার অঙ্গীকার করেন কেন্দ্রীয় এই নেতা। রাস্তা বন্ধ করে সমাবেশ করায় নগরবাসীর প্রতি দুঃখ প্রকাশ করেন নাসির। আমাদের সকল প্রস্তুতি, সকল অনুমতিপত্র থাকার পরও একটি নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে, যদিও তারা এখনো রাজনৈতিক নিবন্ধন পায়নি, তারপরও আমরা তাদেরকে জায়গা ছেড়ে দিয়ে আমরা এই শাহবাগে আমাদের এই প্রোগ্রামটি করছি। এটি এই জন্যই বলছি যে একটা রাজনীতিতে একটি গুণগত পরিবর্তন হয়েছে। সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবার শীর্ষে রয়েছে গুণগত জায়গা থেকে। শাহবাগে ছাত্রদলের সমাবেশের আরও খবর জানাতে যুক্ত হয়েছেন গালিব ইবনে রিয়াজ। গালিব, কেন্দ্রীয় নেতারা তাদের বক্তব্যে কি বলছেন? জাতীয় এই ছাত্র সমাবেশের এই মুহূর্তে কিছুক্ষণ আগেই যে জাতীয়বাদী ছাত্র দলের যিনি সভাপতি রাকিব, তিনি এই মুহূর্তে এখানে উপস্থিত হয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে পুরো এই সমাবেশ স্থলের আশেপাশে কিন্তু জনসমাগম, নেতাকর্মীদের জনসমাগম এখানে বেড়ে গেছে এবং এই পাশ দিয়ে পুরো অঞ্চল, আমি যদি বলি যে একটু কাটাবন থেকে শুরু করে এদিকে মৎস্য ভবন, সেদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়, পুরো অঞ্চল কিন্তু পড়ে গেছে। এই মুহূর্তে আমার কাছে ছাত্র দলের সভাপতি রাকিব তিনি উপস্থিত রয়েছেন। আমি যদি তার কাছ থেকে একটু জানতে চাই আজকের ছাত্র সমাবেশের যেই তাদের লক্ষ্য উদ্দেশ্য। রাকিব ভাই, আজকে সমাবেশের রাকিব ভাই নিশ্চয়ই আপনি আমার কাছে শুনতে পাচ্ছেন,
আজকের সমাবেশের আপনাদের উদ্দেশ্য কিংবা কি ধরনের দিক নির্দেশনা আসতে যাচ্ছে বলে আপনি মনে করেন? হ্যাঁ, আমাদের অবশ্যই আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান অবশ্যই দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন, এবং যেহেতু ইতিমধ্যে ছাত্রদলের লক্ষ লক্ষ নেতাকর্মী আসবে, সেজন্য অবশ্যই তিনি আগামী ছাত্র রাজনীতি কীভাবে বিনির্মাণ করতে হবে সে বিষয়ে অবশ্যই গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। এছাড়াও ছাত্রদলের আমাদের নিজস্ব কিছু প্রতিশ্রুতি রয়েছে ছাত্র সমাজের উদ্দেশ্যে, আমরা সেই প্রতিশ্রুতিগুলো ঘোষণা করব। তিনি যেরকম আসলে বলছিলেন যে এই জায়গায় আসলে আজকে সারা বাংলাদেশ থেকে, জেলা এবং মহানগর থেকে এখানে কিন্তু এই নেতাকর্মীরা তারা উপস্থিত হয়েছেন, এবং আপনারা জানেন যে এখানে কিছুক্ষণ পরেই এই সমাবেশ, যেটি আনুষ্ঠানিক সমাবেশ শুরু হওয়ার কথা বিকেল 3টের সময়, তারপরে এখানে একে একে দলীয় যে ছাত্রদলের যারা কেন্দ্রীয় নেতা রয়েছেন তারা বক্তব্য রাখবেন, এবং একই সাথে এই ছাত্র সমাবেশের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন, এবং কী ধরনের দিক নির্দেশনা তিনি দেন সেই বিষয়ে জানার জন্য এখানে এই বিপুল পরিমাণে ছাত্র দলের নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন। তো এই ছিল আমার কাছ থেকে শাহবাগ মোড় থেকে ছাত্র দলের ছাত্র সমাবেশের সর্বশেষ। শাহবাগে ছাত্র দলের সমাবেশ থেকে সরাসরি যুক্ত ছিলেন গালিব ইবনে রিয়াজ। নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণায় বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি। এনসিপির সমাবেশের খবর জানাতে যুক্ত হয়েছেন ফরহাদ বিন নূর। ফরহাদ, সমাবেশের কি প্রস্তুতি দেখছেন শহীদ মিনারে, বিস্তারিত জানাবেন। মাহফুজ, আমরা সকাল থেকেই দেখছি এই কেন্দ্রীয় শহীদ মিনারে এখানে এই বাংলাদেশের নতুন ইশতেহার যে ঘোষণা, যে কর্মসূচি এনসিপির পূর্ব নির্ধারিত, সেটিকে কেন্দ্র করে সকাল থেকে এখানে দেখছি আমরা নানা রকম কর্মব্যস্ততা এবং এই মঞ্চ প্রস্তুত করা, এবং আমরা এখানে দেখছি যে সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়ে আসা হয়েছে পুরো প্রোগ্রামকে। একই সঙ্গে আমরা দেখছি যে সাউন্ড সিস্টেম সেগুলোকেও আমরা দেখছি যে এখানে ঠিক করা হচ্ছে। পাশাপাশি আমরা দেখছি যে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে, তারা এখানে আইন শৃঙ্খলার বিষয়টি দেখছেন। আমরা যেই বিষয়টি দেখছি যে এখানে আমরা কিন্তু জানি যে বিকেল 4টা নাগাদ এখানে আসলে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। মূলত বাংলাদেশের যে চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন প্রত্যাশা এবং ভবিষ্যতের রূপরেখা সামনে রেখে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হবে জাতীয় নাগরিক পার্টির এই সমাবেশ, এবং বিকেল 4টা নাগাদ ইশতেহার ঘোষণা করবেন নাহিদ ইসলাম। এছাড়া গত 1 মাস থেকে কিন্তু আমরা দেখেছি যে জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করেছে এনসিপি, এবং তারা সারা দেশ ঘুরে সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়ার ভিত্তিতেই মূলত তারা এই ইশতেহার তৈরি করেছে। এতে আগামী দিনের বাংলাদেশ কেমন হবে, কেমন হতে পারে তা নিয়ে আসলে দলটির রূপরেখা তারা আসলে তুলে ধরবেন। পাশাপাশি ঘোষণাপত্রের ব্যাপারেও এখানে একটা ব্যাপার থাকতে পারে যে ঘোষণাপত্রকে গুরুত্ব দিয়ে যে জুলাই গণ অভ্যুত্থানের প্রতিশ্রুতি, অর্থাৎ জুলাই সনদ বাস্তবায়ন এবং ফ্যাসিবাদ উত্তর রাষ্ট্র ব্যবস্থা নির্মাণের ইঙ্গিত, সেই বিষয়গুলো কিন্তু থাকতে পারে। এবং সমাবেশকে কেন্দ্র করে কেন্দ্রীয় শহীদ মিনারের সকাল থেকে আমরা যেটি দেখেছি যে মঞ্চ নির্মাণ, সাউন্ড সিস্টেম স্থাপন সহ প্রস্তুতি চূড়ান্ত কাজ আসলে চলছে। আমরা দেখছি যে এখানে সিসিটিভির ক্যামেরাই আনা হয়েছে সবকিছু, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে মোতায়েন রয়েছে। আমরা দেখছি সমাবেশকে নিয়ে আসলে সকাল থেকে ঢাকার বাইরে থেকে বিভিন্ন জেলা থেকে ধীরে ধীরে মানুষ আসলে এখানে আসতেছে। একই সঙ্গে আমরা দেখছি দলটির পক্ষ থেকে জানানো হয়েছে যে প্রায় 1 থেকে 1.5 লাখ মানুষের সমাগম আসলে তাদের এখানে আজকে এই সমাবেশে ঘটতে পারে। এবং এনসিপির গতকালকে কিন্তু আমরা দেখেছি যে নাহিদ ইসলাম এক ভিডিও বার্তায় তিনি বলেছেন যে সকল প্রকার সহিংসতা এড়িয়ে তারা এই প্রোগ্রামটি করবে, এবং কোনো প্রকার উস্কানিতে যেন কেউ কোথাও না পড়ে সেই বিষয়টিকেও কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে। এবং আমরা দেখেছি যে সংবাদ সম্মেলন করেও কিন্তু তারা বলেছেন যে আমরা যেটি দেখেছি যে এই শাহবাগে আমরা দেখেছি ছাত্রদলের একটি প্রোগ্রাম ছিল, ছাত্রদল কিন্তু তারা প্রোগ্রাম করছে শাহবাগে, এবং তারা এখানে এনসিপি প্রোগ্রাম করছে, এবং এই ঘটনাকে কেন্দ্র করে যানজট যে সৃষ্টি হতে পারে সেটির পূর্বাভাস নিয়ে কিন্তু আমরা দেখেছি নাহিদ ইসলাম আগে থেকে দুঃখ প্রকাশ করেছেন রাজধানীবাসীর প্রতি। তো আমরা দেখছি যে সব মিলিয়ে এখানে একরকম মঞ্চ প্রস্তুতির কাজ কিন্তু এখনো চলছে, এবং বিকেল 4টা নাগাদ সেই প্রোগ্রাম শুরু হবে। তো এই ছিল আমার কাছে মাহফুজ সবশেষ তথ্য।
কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সরাসরি যুক্ত ছিলেন ফরহাদ বিন নূর। আওয়ামী লীগ যেভাবে মুক্তিযুদ্ধকে ৫৪ বছর নিজেদের কুক্ষিগত করে রেখেছিলেন, তেমনি বর্তমানে কিছু নবীন দল ২৪-এর গণঅভ্যুত্থানকে তাদের নিজেদের পৈতৃক সম্পত্তি মনে করছে আর অন্তর্বর্তী সরকার তাদেরকে সবভাবে সহায়তা করছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সহ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। ইতিহাস বিকৃত করে ও গণ অভ্যুত্থানের অংশীজনের সাথে আলোচনা ছাড়া একপাক্ষিক ঘোষণাপত্র প্রকাশের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ সংবাদ সম্মেলন অনুষ্ঠানে কথা বলেন তিনি বলেন, আমরা ফ্যাসিবাদের খপ্পর থেকে রেহাই পেয়ে এখন এনজিওর খপ্পরে পড়ে গেছি। এনসিপি যেদিন নির্বাচনের তারিখ ঘোষণা করবে আর অন্তর্বর্তী সরকার সেই তারিখেই নির্বাচন দিবে, সেই নির্বাচনের তারিখ গণ অধিকার পরিষদ কখনোই মেনে নেবে না। তিনি আরও বলেন, জুলাই ঘোষণাপত্রের ৩৬ দিনের বিপ্লবের প্রেক্ষাপটে ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভ্যাট বিরোধী আন্দোলন সহ ১৪ ও ১৫ বছর রাজনৈতিক দলগুলোর আপোষহীন ভূমিকা স্পষ্ট হতে হবে। রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ ছাড়া জুলাই ঘোষণা প্রকাশিত হলে যমুনার অবস্থা হবে গণভবনের মতো। ভয় আতঙ্ক কাটিয়ে মর্মান্তিক বিমান দুর্ঘটনার পর মঙ্গলবার থেকে ফের একাডেমিক কার্যক্রম শুরু করতে যাচ্ছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। কর্তৃপক্ষের হিসেব অনুযায়ী ২ জন শিক্ষক সহ ২৭ জন শিক্ষার্থী নিহত হয়েছেন। খুব দ্রুত স্বাভাবিক পরিস্থিতিতে ফিরতে চায় স্কুল কর্তৃপক্ষ। সকালে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে স্মরণ সভা ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ নিয়ে ৩ দফায় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকদের উপস্থিতিতে স্মরণ সভা ও মিলাদের আয়োজন করেছে কলেজ কর্তৃপক্ষ। স্মরণ সভায় আসা শিক্ষার্থীরা এখনও সেই ঘটনায় আতঙ্কিত ও শঙ্কিত। অভিভাবকদেরও সেই দিনের ভয়াবহ দুর্ঘটনা তাড়া করছে। সবার কথায় শোক ও কষ্টের কথা উঠে এসেছে। এদিকে মাইলস্টোন ক্যাম্পাসে ধীরে ধীরে শিক্ষার্থী ও অভিভাবকদের পদচারণা বাড়ছে। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ জিয়াউল আলম জানান, অভিভাবকদের চাওয়ায় স্কুল খুলে দেয়া হচ্ছে। কোনো শিক্ষার্থী নিখোঁজ নেই বলেও জানান তিনি। প্লেন গেলেই শব্দ পেলেই কিরকম একটা হয়ে ওঠে, লাগে আমার এই সময় এটার জন্য আমাদের ভাই বোনের জীবনটাই হয়ে গেল। আমার বাসার পাশে একজন ৮ম শ্রেণীর ছাত্রী তানবীর, ও মারা গেছে। খুবই দুঃখজনক বিষয়, আমরা এগুলো মেনে নিতে পারছি না, এই জন্য আসি নাই, আজকে আসছি। আমাদের কলেজের মধ্যে জায়গাটা এটাই ছিল, সব থেকে সুন্দর জায়গা, সুন্দর করে ফুল দিয়ে সাজানো। কিন্তু যখন আজকে যখন হোস্টেল থেকে বাসায় আসছিলাম, তখন দেখলাম যে এরকম টিন দিয়ে ঘেরাও করে দিছে। নাটোর চিনিকলের নিরাপত্তা প্রহরীদের অস্ত্রের মুখে জিম্মি করে ও বেঁধে রেখে কারখানায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় লুট করা হয়েছে কয়েক লাখ টাকার যন্ত্রাংশ। পুলিশ ও নিরাপত্তা প্রহরী জানায়, শনিবার রাত ১:৩০টার দিকে ৩০ থেকে ৪০ জনের একটি ডাকাত দল নাটোর চিনিকলে আসে। এ সময় চিনিকলের বিভিন্ন জায়গায় কর্মরত ১২ জন নিরাপত্তা প্রহরীকে অস্ত্রের মুখে জিম্মি করে কারখানার বয়লার সেকশনে হাত পা বেঁধে ফেলে রাখে ডাকাতরা। এরপর কারখানার বিভিন্ন তালা ভেঙে ডাকাত দল কয়েক লাখ টাকার যন্ত্রাংশ লুট করে নিয়ে যায়। ভোর ৪:৩০টার দিকে কারখানার অন্যান্য কর্মীরা গিয়ে নিরাপত্তা প্রহরীদের উদ্ধার করেন। চিনিকলের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন, তবে কত টাকার মালামাল লুট হয়েছে তা নিশ্চিত করতে পারেননি চিনিকল কর্তৃপক্ষ। কুষ্টিয়ার ভেড়ামারায় স্বামীকে বেঁধে মারধর ও স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এরই মধ্যে অভিযান চালিয়ে ৬ জনকে আটক করেছে পুলিশ। শনিবার রাত 10:30টায় উপজেলার বাহিরচর ইউনিয়নের মোসলেমপুর এলাকায় কুষ্টিয়া ঈশ্বরদী মহাসড়কের পাশে এই ঘটনা ঘটে। পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, রাতে ভুক্তভোগী বাড়ি ফেরার পথে মোসলেমপুর এলাকায় একটি মাঠে গিয়ে কয়েকজন দুর্বৃত্ত প্রথমে ভুক্তভোগীর স্বামীকে বেঁধে মারধর করে এবং পরে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ভুক্তভোগীকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয় এবং তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৬ জনকে আটক করে।
চলে গেলেন পরমাণু বিজ্ঞানী ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য অধ্যাপক এম শমশের আলী। শনিবার রাত 2টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার মৃত্যুতে শিক্ষাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। শমশের আলীর বড় ছেলে জেহান আলী জানান, বাদ জোহর ধানমন্ডির 7 নম্বর রোডের বায়তুল আমান মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। 1937 সালে কুষ্টিয়ায় ভেড়ামারায় জন্মগ্রহণ করেন এই শিক্ষাবিদ। যশোর ও রাজশাহীর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞান ও ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি লাভের পর 1961 সালে পাকিস্তান আণবিক শক্তি কমিশনে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন শমশের আলী। 1992 থেকে 1996 সাল পর্যন্ত বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। নিউক্লিয়ার ফিজিক্সে অবদানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের হরিপ্রসন্ন রায় স্বর্ণপদক, বাংলাদেশ বিজ্ঞান একাডেমি স্বর্ণপদক সহ একাধিক জাতীয় ও আন্তর্জাতিক নানা পুরস্কার ও সম্মাননা পেয়েছেন গুণী এই শিক্ষাবিদ। 29% থেকে কমিয়ে 19% আমদানি শুল্ক আরোপের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে পাকিস্তানের তৈরি পোশাক খাতের সঙ্গে জড়িতদের একাংশ। যদিও ওয়াশিংটনের শুল্ক নীতির কারণে দেশটিতে নিত্যপণ্যের দাম কিছুটা বাড়তে পারে এমন শঙ্কা ব্যবসায়ী নেতাদের। 2024 অর্থবছরে যুক্তরাষ্ট্রে $410 কোটি তৈরি পোশাক রপ্তানি করেছে পাকিস্তান। ট্রাম্পের শুল্ক নীতির কারণে যুক্তরাষ্ট্রে পোশাকের বাজার ধরে রাখা নিয়ে স্থানীয় ব্যবসায়ী নেতাদের মধ্যে যে উদ্বেগ সৃষ্টি হয়েছিল, নতুন শুল্ক হার ঘোষণার পর কিছুটা স্বস্তি প্রকাশ করেছেন তারা। গার্মেন্টস মালিকরা মনে করেন, নতুন শুল্ক হার শ্রীলঙ্কা, ভিয়েতনাম, ইন্দোনেশিয়ার মতো পোশাক রপ্তানিকারক দেশগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।